নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে আজকে রাজ্যসভা উত্তাল। প্রথম দফায় 2 ঘন্টা আলোচনা হওয়ার পর মুলতুবি হয়ে যায়। আমি এখন যে রেকর্ড করছি, এখন বাজে 4টে, এখনো মুলতুবি চলছে। আজকে বিষয়টা ছিল রাজ্যসভায় আলোচনার, সেটা হয়েছে ইলেকশন রিফর্ম। সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু গত 2 দিন আগে বাংলাদেশে আমাদের রাষ্ট্রপতি, এখন যে উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি মানে পাকিস্তানি সেনাবাহিনীর সেনানায়ককে একটি বই উপহার দেন, যার কভারে 7 সিস্টারের একটা পোস্টার রয়েছে, ছবি রয়েছে। সেটা তো একটা ছিল। দ্বিতীয় হচ্ছে, গতকালকে রাত্রিবেলা আমি যে খবরটা করেছিলাম যে ইন্টেলিজেন্সের এই খবরটা মিলিটারি ইন্টেলিজেন্সের এসছে, এবং সেই খবরটা একই খবর পাঠিয়েছে রাশিয়ার কেজিবি, এবং কোন রুট ধরে আমেরিকা থেকে অস্ত্র তুর্কি হয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে, সে সমস্ত একেবারে প্রমাণস্বরূপ দিয়ে দেওয়া হয়েছে। সেটা আমি যখন বলেছিলাম, তারপরে আজকে কিছু পত্রপত্রিকায় ওটা বেরিয়েছে। একে তো বাংলাদেশের ওই ঘটনা, মোহাম্মদ ইউনূসের ওই বই দেওয়া, যেখানে ওই ছবি, তার উপরে মানে একেবারে আগুনে ঘি পড়ে হচ্ছে আজকের এই পত্রপত্রিকায় ওই খবরটা বেরোনো। সব মিলিয়ে আজকে যে আলোচনার বিষয় ছিল নির্বাচন সংস্কার এবং প্রক্রিয়া, তা মুলতুবি হয়ে গিয়ে ওই আলোচনা নিয়ে এখন বিতর্ক চাইছে আমাদের বিরোধী দল। সে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শশী থারুর পর্যন্ত, কুমার মনালিঙ্গম থেকে আপনার এসপি বিএসপি যত আছে আমাদের এখানে, তো মানে দল তো শেষ নেই, প্রচুর দল। কটা নাম বলবেন আপনি? নাম বলতে বলতে আপনি দক্ষিণের দলগুলোর নাম আমি উচ্চারণও করতে পারবো না। ডিএমকে পিএনকে যে পুরো নাম তো আমি উচ্চারণ করতে পারবো না। যাই হোক, এখন বিষয়টা সেটা নয়। এদের বক্তব্য হলো যে আর কত আমরা অপেক্ষা করব। প্রথমবারে যখন পাকিস্তানকে মার শুরু হলো, সেই সময় আমি যেটা বারবার বলি, তখন একেবারে শেষ করে দিলেই হতো। তখন আদমরা করে ছেড়ে দিলেন কেন? আবার এখানে এখন আবার বাংলাদেশ তার পাখা গজাচ্ছে, তার ইন্ধন যোগাচ্ছে কে? আমেরিকা তুর্কি হয়ে পাকিস্তান হয়ে এই পাখাটা মানে ডানায় হাওয়া দিচ্ছে কারা? এরা। তা তখন যদি পাকিস্তানকে মেরে দেওয়া হতো, তাহলে পরে আজকে এই অবস্থা আমাদের দেখতে হতো না। এখন মোদিজি জবাব দিগের এর জন্য দায়ী কে? এই যখন আলোচনা তুঙ্গে ওঠে, চিৎকার চেঁচামেচি, রাজ্যসভা ভণ্ডুল হওয়ার উপক্রম, তখন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তখন বলতে ওঠেন। যেই তিনি বলতে ওঠেন, ডক্টর জয়শঙ্কর বলতে ওঠা মানে তিনি কূটনৈতিক ভাষায় জবাব দিয়ে এমনভাবে বলবেন যে সমস্ত চুপ করিয়ে দেবে। তাই ওনাকে ভাষণ না দিতে, মানে না দেওয়ার চেষ্টা করার জন্য সমস্ত বিলপত্র কাগজ ফাগজ ছিঁড়ে একেবারে উড়িয়ে দিয়ে সবাই একেবারে বন্ডুল করে দেওয়া হয়। এখন বিরোধীদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যসভায় এসে প্রকাশ্যে আমাদের বলুন যে পাকিস্তানকে সেই সময় কেন অর্ধেক খতম করা হয়েছিল। যদি খতম করা হতো তাহলে পরে আজকে এই অবস্থা দেখতে হতো না। আর আজকে যখন এই অবস্থার সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি অপেক্ষা করব আর একটা 26/11 কি আর একটা পার্লামেন্ট অ্যাটাক কি আর একটা পেহেলগাঁওয়ের জন্য? তার মানে আমরা মার খাওয়ার পর, আমাদের কিছু দেশের মানুষ মারা যাওয়ার পর, তাহলে কি ভারত আক্রমণ করবে? সেই নিয়ে এখন তুলকালাম চলছে। এখনো পর্যন্ত সেই সভা শুরু হয়নি। আমি
2টো অবধি দেখেছি, 2টোর সময় সভা মুলতবি হয়ে গেছে। 2টোর পর যেহেতু আমি দেখছিলাম এই কারণে যে আজকে থেকে আমাদের এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো মানে হচ্ছে, যেটা গতকালকে আমি খবর করেছিলাম, যে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ, ভোটার তালিকা সংশোধন আর কি যাকে বলে, তো সেটা যখন আজকে থেকে শুরু হচ্ছে, তার উপরে কি আলোচনাটা হচ্ছে সেটা শোনার জন্যই আমি লোকসভা টিভিটা দেখছিলাম এবং রাজ্যসভা টিভিটা দেখছিলাম। তো তখন দেখতে দেখতে দেখি এই অবস্থা। এখন পুরো প্রসঙ্গ ঘুরে গিয়েছে, এখন বাংলাদেশ এবং পাকিস্তান সেখানে প্রাধান্য পেয়ে গেছে। আমি যেটা বলেছিলাম যে একটা ছোট ঘটনা চাপার জন্য দেখবেন একটা বড় ঘটনা ঘটে যাবে। তো এখন নরেন্দ্র মোদী সহসা কোনো কথাবার্তা বলেন না। তিনি সমস্ত অপারেশন হয়ে যাওয়ার পর ভাইও আর বহনো বলে রাত্রিবেলা 8টার সময় উনি শুরু করেন। তারপর উনি যথারীতি পার্লামেন্টে আসেন, উনি রাজ্যসভায় আসেন, উনি এসে 2 কক্ষেই উনি সবাইকে সমস্ত কিছু বলে যান। এখন আমাদের দেশের বিরোধীদের একটা অদ্ভুত ব্যাপার আছে, বিচিত্র বিরোধী। এই বিরোধীরা কি করে, ধরুন যখন এই সার্জিক্যাল স্ট্রাইক হলো, পাকিস্তান বলল না না আমাদের এখানে কিছু হয় না, কুছ কাউয়া মারা হয়। বিশ্বাস করলো কি পাকিস্তানকে? ভারতকে বললো, ভারত সরকারকে বললো প্রমাণ দাও। ভারত সরকারকে তখন ছবি তুলে রেখে দিচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের, বলেছে যা মেরেছি মেরেছি, ও আমরা মেরেছি, আমরা বুঝে নেবো। কিন্তু বিরোধীদের থামানো যায় না। এবার যখন পাকিস্তানকে মারা হলো, তখন ভারত জানে, নরেন্দ্র মোদী জানে যে আবার এরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, তাই প্রত্যেকটা স্যাটেলাইট পিকচার তুলে রাখা হয়েছিল। এবার চেঁচাবার আগেই, বিরোধীরা চেঁচাবার আগেই, প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও চেঁচানোর আগে 2জন মহিলাকে সামনে রেখে, নারী শক্তিকে সামনে রেখে, 3 ডিজিএমও, এয়ারফোর্স, আর্মি এবং নৌবাহিনী 3 ডিজিএমওকে সামনে রেখে পুরো একদম ছবি দেখিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আমরা মেরেছি, কোথায় কি হয়েছে। তো এখন ভারতবর্ষে করতে হয় কি, এই বিরোধীদের চুপ করানোর জন্য একটাই রাস্তা খুঁজতে হয়, সেটা হচ্ছে কোনো রকমের ছবিগুলো তুলে রাখো, আমরা যে মেরেছি তার প্রমাণপত্রগুলো তুলে রাখো। ভারত যে একেবারে কাজ করছে না তা নয়, ভারতবর্ষ কিন্তু ভেতরে ভেতরে কাজ করছে, সেটা বিরোধীরাও জানে। কিন্তু বিরোধীরা যে আছে, তাদের এক্সিস্টেন্স, 2026 এগিয়ে আসছে, তাদেরও তো ভোট চাই, এক্সিস্টেন্সটা বজায় রাখার জন্য তারাও হই হুল্লোড় করে চেল্লামিল্লি করে নিজের অস্তিত্ব বজায় রাখে। ভারত কি কাজ করছে, অনেক জায়গায় আপনারা অনেক কিছু দেখতে পান, বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারি না। এখন প্রচুর যে অস্ত্রশস্ত্র ঢুকেছে, যেখানে যেখানে সে অস্ত্রশস্ত্রগুলো বাংলাদেশে রাখা হয়েছে, এখন বেছে বেছে দেখবেন সেই সমস্ত জায়গাতে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। শেষ আগুনটা আপনাদের লেগেছে ওই বিমানবন্দরে, ওইখানে শেষ আগুনটা লেগেছে। এখন কোথায় কোথায় কে আগুন লাগাচ্ছে ভগবান জানে, আমরা জানি না, আমরা বলতে পারবো না। কিন্তু বেছে বেছে সেখানেই আগুন লাগছে যেখানে অস্ত্রগুলো জমা করা হচ্ছে। সরি। তো এখন ভারতবর্ষের এখন কি করা উচিত, এখন সে মোদিজি চিন্তা করবেন। এখন মানে কিভাবে মারবেন, আগে মারবেন না পরে মারবেন, এখন তার উপরে এখন পুরোপুরি নির্ভর করছে। কিন্তু বিরোধীরা মোদিকে কাঠগড়ায় তুলে দিয়েছে। আমি যেটা বারবার বলছিলাম যে মোদিজি অ্যাকশন নিচ্ছেন না কেন, মোদিজি কি প্ল্যান করছেন আগে মারুক পরে জবাব দিবুনে, এরকম একটা ব্যাপার হতে পারে। কিন্তু বিরোধীরা চাইছে আর যেন আমাদের ক্ষয়ক্ষতি না হয়, শুরুতেই এর বিনাশ করে দিতে হবে। এখন দেখা যাক যে মোদিজি জবাব দেন কিনা এবং
এই ঘটনা আরও বাড়ে কিনা। আজকে যদি রাজ্যসভার অধিবেশন যদি শুরু না হয়, শুরু হতে না পারে, কালকেও হবে না, আগামী 3-4 দিনের মধ্যে হবে না। অধিবেশন শুরু হবে, ফের চেঁচামেচি হবে এবং এমন একটা অবস্থার সৃষ্টি করবে, সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি করবে যে সরকারকে একটা বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হবে। যার জন্য আমি সকালবেলা বলেছি হ্যাপি দিওয়ালি খুব শিগগির হবে, হ্যাপি দিওয়ালি হবেই হবে হবে। এবং তার জন্য পাকিস্তানের দিক থেকে আমার মনে হচ্ছে পাকিস্তানের দিক দিয়ে চাপটা বাড়ছে। পাকিস্তান এমন ভয় পেয়েছে, নিজের এয়ার স্পেস তো বন্ধ করে দিয়েছে, এখন মিসাইল টেস্টিং শুরু করে দিয়েছে, জেট ফেট ওড়াচ্ছে। আবার এখান থেকে বাংলাদেশ আবার ফোন করেছে, প্রধান উপদেষ্টা ফোন করেছে, খলিলুর রহমানও ফোন করেছে যে আমরা কি করব, তোমরাও জেট ওড়াও। আমার তো অত জেট নেই, বলে 2-4টে আছে, তাই তো ওড়াও, জেট ওড়াও তোমাদের আকাশে। দেখা যাক বাংলাদেশ জেট ওড়ায় কিনা। ভেতরে ভেতরে এই সমস্ত হচ্ছে, আপনারা কতটুকু খবর রাখেন আমি জানি না, কিন্তু আমাদের কাছে সমস্ত খবর আসে। ইউনূস কিন্তু পাগল হয়ে গিয়েছে, বয়স চোটে কাঁপছে। যাই হোক, দুই দেশের অবস্থা কিন্তু খুব খারাপ। ভারত পুরো তপ্ত হয়ে আছে, সরকার পক্ষ যেমন, জনগণ তেমন, বিরোধীও তেমন। সুতরাং হ্যাপি দিওয়ালি তো হবেই, যে কোনো দিন যে কোনো সময় হ্যাপি দিওয়ালি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।